আমৃত্যু ভালোবাসি তোকে। পর্ব ৩৯। ঘুমে কাতর মেঘের ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। ফোনের অপর পাশের আবেশিত কণ্ঠ শুনে ঘুম ঘুম চোখে স্ক্রিনে তাকাতেই আবিরের ছবি ভেসে উঠেছে, তার সঙ্গে সেভ করা নামটা। সহসা অষ্টাদশী ষষ্ঠ ইন্দ্রিয় সতেজ হয়ে উঠেছে। এক মুহূর্তেই চোখ থেকে ঘুমের রেশ কেটে গেল। অক্ষিযুগল প্রশস্ত হল। মেঘ উৎকণ্ঠিত হয়ে বলল, আবির ভাই। এই প্রথমবার আবির নিজ থেকে মেঘকে কল করেছে। আধুলা ঘুমে থাকায় আবিরের কণ্ঠ ঠিকমতো বুঝতে পারেনি। মেঘ এক লাফে বিছানায় বসে ফোন কানের কাছে নিতেই পুনরায় আবিরের নেশাক্ত কণ্ঠ ভেসে আসে। ম্যাম, আপনার দর্শন পেতে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? মেঘ ভ্রুকুচকে একবার স্ক্রিনে তাকাচ্ছে, আরেকবার ফোন কানে ধরছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। নাম্বারটা আবির ভাইয়ের নামই সেভ করা। কণ্ঠস্বরও আবির ভাইয়ের, কিন্তু আবির ভাই তো কখনো এভাবে কথা বলেন না। মেঘের মাথা চক্কর দিচ্ছে। মেঘ ফোন কানে ধরে আশেপাশে তাকালো। মিম, দিশারা গভীর ঘুমে তলিয়ে আছে। আবির পক্ষান্তরে মৃদু স্বরে ডাকল, ম্যাম। মেঘ জবাব দিল, জি। আপনি কি এখনো ঘুমাচ্ছেন? না তো। কষ্ট করে একটু বেলকনিতে আসবেন? মেঘ ফোন বিছানার উপর রেখে এক হাত দিয়ে অন্য হাতের চিমটি কেটে নিজেই উফ করে উঠল। বুঝতে পারল এটা স্বপ্ন নয়, সত্যি। ফোন কানে ধরে আড়মোড়া ভাঙতে ভাঙতে বিছানা থেকে নেমে হুড়মুড়ি করে বেলকনিতে পা দিতেই কপাল কুঁচকে সরু নেত্রে তাকালো। পূর্ব দিগন্তে উদিত সূর্যের আলোয় মেঘ ঠিকমতো তাকাতে পারছে না। চোখ কচলে বেশ কয়েকবার পিটপিট করে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই নজর পড়ে উঠোনের মাঝ বরাবর একটা চেয়ারে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে আবির ভাই বসে আছেন। পরনে কালো হুডি, এক হাত হুডির পকেটে, অন্য হাতে কানে ফোন ধরে তাকিয়ে আছে বেলকনির দিকে। পূর্বাভিমুখে বসায় শীতের সকালের অনুচ্চ আলোয় জ্বলজ্বল করছে আবিরের মুখ বিবর। মেঘ স্থির দৃষ্টিতে আবিরকে দেখছে। হুডিতে আবির ভাইকে মারাত্মক সুন্দর লাগছে। চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ছেড়ে পুনরায় তাকালো। এদিকে আবিরের চোখে সূর্য রশ্মি আশ্রে পড়ছে। সেই রশ্মি উপেক্ষা করে অতি সংকীর্ণ লোচনে মেঘকে দেখছে। আংশিক সময়ব্যাপী চলে এই দৃশ্য। আবির আচমকা গলা খাকারি দিয়ে বলল, ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে নিচে আসেন। কেন? আমি বলছি তাই। মেঘ হাসি মুখে বলল, আচ্ছা। কান থেকে ফোন নামাতে যাবে অমনি আবির আবার ডাকল, ম্যাম শোনেন। জি স্যার, বলুন। আবির মৃদু হেসে বলল, খালি পায়ে আসবেন, রাখছি। আবির কল কেটে দিয়েছে, তবে দৃষ্টি এখনও মেঘেতে নিবদ্ধ। মেঘ কয়েক সেকেন্ড স্থির থেকে হঠাৎই হুড়োহুড়ি করে রুমে চলে গেছে। হাতের মেহেদি তোলা হয়নি। 10 মিনিট সময়ের মধ্যে নিচে যেতে হবে, তাই তাড়াহুড়ো করছে। এত সকালে বেশিরভাগ মানুষই ঘুমে। যারা উঠেছেন তারা সবাই রান্নার কাজে ব্যস্ত। মেঘ চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসলো। 10 মিনিটের আগেই মেঘ নিচে চলে আসছে। আবির মাথা নিচু করে ফোন চাপতেছিল। আচমকা নুপুর পরা আলতারাঙা পায়ে নজর পড়তেই আবির আঁতকে ওঠে। সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে চোখ তুলে তাকালো। মেঘ আবিরের ঠিক সামনে দাঁড়ানো। চোখাচোখি হলো দুজনের। মেঘ আবিরের অবসন্ন দৃষ্টতা দেখে চিন্তিত স্বরে শুধালো, আপনি কি রাতে ঘুমাননি? আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে উত্তর দিল, ঘুম আসছিল না। হাতটা দেখি। মেঘ হাত বাড়িয়ে মেহেদিটা দেখালো। মেহেদির গাঢ় রং দেখে আবির মৃদু হাসল। মেঘ শীতল কণ্ঠে বলল, রাতে কিছু বলতে পারিনি। মেঘের কথা শেষ হওয়ার আগেই আবির আর চোখে চেয়ে প্রশ্ন করল, কি বলতি? থ্যাংক ইউ আবির ভাই, এত সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আবির নিঃশব্দে হেসে বলল, ওয়েলকাম। এই মেহেদি দেখে কান্না করে দেশ কিনা এই টেনশনে ছিলাম। কাঁদবো কেন? সবাই সুন্দর করে দিয়েছেন, তোরটা সুন্দর হয়নি বলে যদি কান্না করিস? মেঘ বেঞ্চি কেটে বলল, জীবনেও না, আমারটা সবচেয়ে সুন্দর হয়েছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল এখন। আবির উঠে হাঁটতে শুরু করেছে। মেঘও গুটি গুটি পায়ে হাঁটছে।
মামাদের বাড়ির পেছন দিকে মাটির রাস্তায় পা দিতেই মেঘ শুধালো, আমরা কোথায় যাচ্ছি? তোকে নিয়ে পালাচ্ছি। অকস্মাৎ মেঘ বিষম খেল, জিজ্ঞাসু চোখে তাকিয়ে শুধালো, কোথায়? কোন এক কোলাহল শূন্য নিসর্গে। মেঘ আর কিছু বলতে পারল না। শীতের সকালের এলোমেলো ঠান্ডা হাওয়া তার সাথে আবিরের বলা কথায় মেঘের মনে অজানা শিহরণ জাগে। অষ্টাদশীর আঁখি জোড়ায় রঙিন স্বপ্ন। আবির ভাই তাকে নিয়ে পালাবে, এটা ভাবতেই হৃদয়ে বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভেতর কে যেন অবিরাম ঢোল পেটাচ্ছে। মস্তিষ্কে ঘোরপাক খাচ্ছে নিষিদ্ধ প্রেমানুভূতি। আবির কিছুটা এগিয়ে গিয়ে নিরস্ত হলো। পেছন ফিরে দেখল মেঘ এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আবির দুর্বহ কণ্ঠে বলে ওঠে, ম্যাম, আর ইউ ওকে? আবিরের কণ্ঠস্বর কানে আসলেই কল্পনার জগৎ থেকে বেরিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি আমাকে ম্যাম বলছেন কেন? ভয়ে। মানে? শীতকালে এত সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠালাম, কখন জানি ফোঁস করে রেগে যান, তাই। মেঘ বোকার মতো চেয়ে পুনরায় শুধালো, আপনি আমায় ভয় পান আবির ভাই? মাঝে মাঝে। মেঘ হতবাক, চোখ বড় করে চেয়ে আছে। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির ভ্রু নাচালো। মেঘ লাজুক হেসে চিবুক নামালো। ঠোঁট জোরে বিশ্বজয়ের হাসি, মুখ বিবরে প্রাপ্তির ছাপ। মেঘের লজ্জামাখা হাসি দেখে আবিরও মুচকে হাসল। কথা না বাড়িয়ে আবির খালি পায়ে এগিয়ে যাচ্ছে। আবিরের পিছু পিছু মেঘও হাঁটছে। মেঘের ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। গতকাল থেকে আবির ভাইয়ের আদতে অষ্টাদশীর হৃদয়ে তোলপাড় বেড়েছে কয়েক গুণ। আবির ভাইয়ের কথা, যত্ন, ব্যবহার, চাহনি সবকিছুই জানান দিচ্ছে আবিরের হৃদয়ের অস্ফুট বরফ গলতে শুরু করেছে। অষ্টাদশী স্পষ্ট রূপে বুঝতে পারছে তা। নিজেকে আবির ভাইয়ের গার্লফ্রেন্ড ভাবছে আর বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। আবিরের পেছন পেছন মেঘ মাটির রাস্তা পেরিয়ে বিস্তীর্ণ মাঠে পা রাখতেই কেঁপে উঠল। শিশিরে ভিজে আছে সবুজ ঘাস। এতক্ষণ যাবৎ আবিরকে এমনভাবে অনুসরণ করছিল যেন আশেপাশে তাকানোর মতো সময় নেই। পলক ফেললেই হারিয়ে যাবে শখের পুরুষ। অষ্টাদশী উষ্ণ পায়ের স্পর্শে শিশিরে স্নান ঘাস মারিয়ে যাচ্ছে। হৃদয় দোলছে শীতল হাওয়ায়। ব্যস্ততম শহরে মাটির স্পর্শ পাওয়া দুষ্কর। প্রকৃতির সাথে প্রিয়জনের সান্নিধ্যে মেঘের মনে প্রেম প্রেম অনুভূতি জাগছে। আবির যেখানে পা ফেলছে, আবিরের পায়ের ছাপ দেখে মেঘও ঠিক সেই জায়গাতেই পা ফেলছে। বেশ কিছুটা যাওয়ার পর আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মেঘের কাণ্ড দেখে কপাল কুঁচকাল। মৃদু হেসে সামনের দিকে ঘুরল। পাগলির পাগলামিতে অত্যাসক্ত আবির। বিশাল আকৃতির মাঠের পরে কয়েক সারি ঘর, আশেপাশে নানান রকমের কাজ। দুইটা ঘরের মাঝ বরাবর সরু রাস্তা। মেঘ একান্তে আবিরকে অনুসরণ করেই চলছে। ইহজগতের আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার। বাড়িগুলো পেরিয়ে কিছু দূর গিয়ে আবির পিছু ঘুরল। তৎক্ষণাৎ মেঘের মাথা থেকে আবিরের বুকে। মেঘ কুণ্ঠায় দু পা পিছিয়ে চোখ তুলে তাকালো। এভাবে আবির ভাইয়ের পিছনে আবির ভাই যদি রেগে যায়। আতঙ্কে মেঘের বুক কাঁপছে, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। মেঘের সামনে থেকে সরে পাশে দাঁড়াতেই মেঘ বিপুল চোখে তাকাল। দৃষ্টির সীমানা জুড়ে হলুদ রঙের সর্ষে ফুল। আশ্চর্য নয়নে চেয়ে আছে মেঘ। এত সর্ষে ফুল একসঙ্গে কখনো দেখেনি সে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। আবিরের দিকে তাকাতেই আবির মুচকি হেসে বলল, একখণ্ড হলুদের রাজ্যে আপনাকে স্বাগতম, যেখানে নেই শহরের কোনো কোলাহল, নেই কোনো নিষিক্ত অনিল, সবটুকু জুড়ে শুধু স্নিগ্ধতা। নীল আকাশ আর প্রকৃতি জুড়ে সরিষা ফুল। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে অনুভূতিরা অষ্টাদশীর হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। প্রকৃতি নিরন্তর অনিন্দিত। সরিষা ফুল তার এক প্রতিপদ নিদর্শন। দিগন্তজোড়া মাঠের প্রতিটি সরিষা ফুলে জমে আছে শিশিরের কণা। সে দৃশ্য দেখে মেঘের মন প্রেমের রঙে সুশোভিত হয়ে গেছে। মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে আলতো হাতে শিশিরে ভেজা সরিষা ফুল স্পর্শ করল। মেঘ আপন মনে ছুটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ থমকে দাঁড়ালো। পিছনে ঘুরে দৌড়ে আবিরের কাছে চলে আসছে। আবির ভ্রুকুচকে তাকিয়ে আছে। মেঘ আবিরের কাছে এসে হাঁপাতে শুরু করল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে শুধালো, কি হয়েছে?
মেঘ ওড়না টেনে মাথায় ঘুমটা দিল। হাত দিয়ে আবির কি ইশারা করতে আবির একটু নিচু হয়ে মেঘের মুখোমুখি হলো। মেঘ দীর্ঘ শ্বাস ছেড়ে আবিরের কানে কানে বলল, আপনি কি জানেন না সরিষা ক্ষেতে তানাদের বসবাস? আবির সিরিয়াস মোড়ে কথা শুনতে এসেছিল, কিন্তু মেঘের আজগুবি কথা শুনে সশব্দে হেসে বলল, তোর তানারা বেড়াতে গেছে। মেঘ ভয়ে ভয়ে শুধালো, আপনাকে কে বলেছে? রাতে তোর তানাদের সাথে দেখা হয়েছিল, বলে গেছিলাম সকালে তোকে নিয়ে আসব। তোর তানারা যেন ঘুরতে চলে যায়। কোথায়? তোর শ্বশুর বাড়ি। মানে? এমনভাবে বলছিস মনে হচ্ছে তানারা যেখানেই যায় আমার থেকে অনুমতি নিয়ে যায়। আপনি তো বললেন। আল্লাহ, কোন পাগলির পাল্লায় পড়লাম। মেঘ গাল ফুলিয়ে উষ্ঠ উল্টে তাকালো। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বলল, তোর মাথায় তানাদের কথা কে ঢুকাইছে বলতো? তোর মাথায় তানাদের কথা কে ঢুকাইছে বলতো? বড় আম্মু। কি? আম্মু তোকে এসব বলে? জি। আর কি বলে? আরো অনেক কিছুই বলে, কিন্তু সেসব আপনাকে বলা যাবে না, পার্সোনাল কথা। আবির ভ্রু গুটিয়ে বিড়বিড় করে বলল, শাশুড়ি বউ মিলে আমায় পাগল বানায় ছাড়বে। আবির গলা খাকারি দিয়ে বলল, এসব আজগুবি কথা আর বলবি না, তানারা বলতেই কিছুই হয় না। আমার ভয় লাগে, বড় আম্মু বলছে তানারা আমায় নিয়ে যাবে। আবির অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, আমি থাকতে তোর কিসের ভয়? আমার চোখের সামনে আমার অনুমতি ব্যতীত কেউ তোকে ছুঁতেও পারবে না। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে মুচকি হাসল। ভীষণ লজ্জা পেয়েছে। চিবুক নামিয়ে ঘুরতেই মেঘের মাথা থেকে ওড়না পড়ে গেল। পা পাড়াতেই আবির গম্ভীর কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দাঁড়াতেই আবির আলতোভাবে মেঘের চুল থেকে কাকড়া ব্যান্ড খুলে দিল। অমনি মেঘের ঘন কালো চুল কোমর ছাড়িয়ে পড়েছে। আবির দু হাতে কতগুলো সরিষা ফুল ছিঁড়ে মেঘের চুলে ছড়িয়ে দিয়েছে। কালো চুলে হলুদ ফুলগুলো অসাধারণ সুন্দর লাগছিল। এক হাতে মুষ্টিবদ্ধ হাতে সর্ষে ফুল ছিঁড়ে দুপা এগিয়ে মেঘের কানে গুজে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এবার যেতে পারিস। মেঘ ভয়ে ভয়ে পা বাড়ায়। আবির পকেট থেকে ফোন বের করে মেঘের ভিডিও করায় ব্যস্ত। অনেকটা সময় ঘোরাঘুরি শেষে মেঘ হঠাৎ বলল, ক্যান আই টেক আ পিকচার উইথ ইউ? ইয়েস, অফকোর্স। মেঘ নিজের ফোন দিয়ে আবির সঙ্গে দুটা ছবি তুলেছে। আবিরের ফোন ভাইব্রেশন হতেই আবির পকেট থেকে ফোন বের করে রিসিভ করল। পরপরই মেঘের দিকে তাকিয়ে বলল, চল। কোথায়? নদীর পাড়ে। নদীর পাড়ে যেতেই দেখল সাকিব হাতে একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘকে দেখেই বলল, শুভ সকাল মেঘবতী। শুভ সকাল। তোমার জন্য গাছ থেকে খেজুরের রস আনছি, খেয়ে দেখো কেমন লাগে। মেঘ অল্প একটু খেয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব হাসি মুখে বলল, ধন্যবাদ আমাকে না দিয়ে তোমার আবির ভাইকে দাও। এত ঠান্ডায় আলো ফোটার আগে আমায় টেনে তুলে কুয়াশার মধ্যে খেজুরের রস আনতে পাঠাইছে। মেঘ আশ্চর্য নয়নে আবিরের অভিমুখে চেয়ে শুধালো, আপনি বলছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, তুই কখনো খেজুরের রস খাসনি, তাই আনাইছি। তোকে নিয়ে যাব ভাবছিলাম, কিন্তু অনেকটা দূর হয়ে যাবে, তাই যাইনি। আবির ভাইয়ের এত যত্ন দেখে মেঘ বারবার অভিভূত হয়ে যাচ্ছে। গতকাল থেকে কত শতবার আবিরের প্রেমে পড়েছে তার হিসাব নেই। ঘণ্টা দুয়েক মেঘ, আবির আর সাকিব একসঙ্গে নদীর পাড়ে বসে আড্ডা দিয়েছে। আবির আর সাকিবের শৈশবের স্মৃতিগুলো সাকিব অবলীলায় মেঘকে জানাচ্ছে। এই নদীতে কত কত দিন গোসল করেছে একসাথে। ফুটবল ক্রিকেট খেলার ঘটনা থেকে শুরু করে এক পর্যায়ে সাকিবের মনের মানুষের কথা বলেছে। সেই থেকে মেঘ বায়না ধরেছে সাকিবের গার্লফ্রেন্ডকে দেখবে। আবির কয়েকবার না করছে, কিন্তু মেঘ কোনো কথাই শুনছে না। আবির ধমক দিতে গিয়েও বারবার আটকে যাচ্ছে। সে কোনোভাবেই মেঘের মনে আঘাত দিতে চাচ্ছে না। মেঘের পাগলামিতে সাকিব বাধ্য হয়ে মেয়েটাকে কল দিল। কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে ওদের কাছে আসলো। 3 পিস পরনে, চুলগুলো বেনি করা। গ্রামের খুব সাধারণ একটা মেয়ে, তবে রূপ লাবণ্যে পরিপূর্ণ। মেঘ বসা থেকে দাঁড়িয়ে সালাম দিল। মেয়েটা হাসি মুখে সালামের উত্তর দিয়ে মেঘকে ভালো মন্দ জিজ্ঞেস করছে। আবির আর সাকিব মুখ চাওয়াচাওয়ি করে কিছু একটা ইশারা করল।
সাকিব মেয়েটাকে বলল, শিমু, তুমি চাইলে আমাদের সাথে বসতে পারো। শিমু আস্তে করে বলল, বাসায় বলে আসেনি, চলে যেতে হবে। মেঘ মন খারাপ করে বলল, ভাবি একটু বসেন না প্লিজ। শিমু লজ্জায় নুয়ে পড়ল। মেঘের কথায় সাকিব হাত দিয়ে কপাল চাপড়াচ্ছে। আবির তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করল। হাজার হোক, আবির সাকিবের বড় ভাই। ছোট ভাইয়ের প্রেমিকাকে লজ্জার হাত থেকে বাঁচাতেই আবির তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করল। শিমু শীতল কণ্ঠে বলল, অন্য কোনো দিন সময় নিয়ে তোমার সাথে আড্ডা দিব। আচ্ছা আপু। শিমু যেতে নিলে সাকিব পিছু ডাকে। সাকিব আর শিমুকে কথা বলতে দেখে মেঘ কিছুটা সরে দাঁড়ালো। আবির ফোনে কথা বলতে বলতে মেঘকে ডাকলো। মেঘ কাছে আসতেই আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল বাড়ি যাই, সবাই খুঁজতেছে। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, জায়গাটা অনেক সুন্দর, আর একটু পরে গেলে হয় না? নো ম্যাম, এখনই যেতে হবে। মেঘ মন খারাপ করে হাঁটতে শুরু করলো। আবির মেঘের থেকে কিছুটা পেছনে রাকিবের সাথে কথা বলে বলে হাঁটছিল। অফিসের কিছু কাগজপত্রের ঝামেলা হয়েছে, সেসব নিয়েই কথা বলছে। সাকিব দৌড়ে এসে আবিরকে উদ্দেশ্য করে বলল, নিজের কাজ শেষ, অমনি আমায় ফেলে চলে যাচ্ছে। আবির কান থেকে ফোন সরিয়ে ভারী কণ্ঠে বলল, তোকে কথা বলার সুযোগ দিয়ে আসলাম। সুযোগ না ছাই, তোমরা আসতেই ভয়ে পালাইছে। আবির মৃদু হেসে রাকিবের সঙ্গে কথা বলায় মনোযোগ দিল। আবির আর সাকিব মেঘকে মাটির রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। মেঘ মুখ গোমরা করে বাড়িতে ঢুকল। উঠানে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলাচ্ছে। অনেক বেলা হয়ে যাওয়ায় বাড়ির সব মেহমান উঠে পড়েছে। সবাই কাজে ব্যস্ত। মেঘ ঘরে ঢুকতে গেলেই পেছন থেকে ডাকলো, বনু। মেঘ পিছন ফিরতেই দেখল তানভীর। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া কখন আসছো? একটু আগেই আসছি। কোথায় গেছিলি? নদীর পাড়ে। তানভীর ভ্রু কুচকে প্রশ্ন করল, একা গেছিলি? না, আবির ভাই আর সাকিব ভাইয়াও ছিল। ও আচ্ছা, ভাইয়া এখন কোথায়? বাড়ির পেছনে। আকলিমা খান মেঘকে ডেকে নিয়ে গেছেন, সকাল থেকে খাওয়া হয়নি। তানভীর বেরিয়ে গেছে আবিরের সঙ্গে দেখা করতে। তানভীর বাড়ি থেকে নামতে গিয়ে সাকিব আর আবিরকে দেখে থমকে দাঁড়ালো। সাকিব তানভীরকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? ভালোই ছিলাম, কিন্তু ভাইয়ার অবস্থা দেখে আর ভালো থাকতে পারছি না। কেন, কি হয়েছে? বিশ্বাস করবি কিনা জানি না, গতকাল সারা রাত গেছে, ভাইয়া এক মিনিটের জন্য ঘুমায়নি। আমি যতবার সজাগ হয়েছি ততবারই দেখি ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, নয়তো শুয়ে তোর বোনের ছবি দেখছে। একটা মানুষ কেমনে নির্ঘুম রাত কাটায়, এর জলজ্যান্ত প্রমাণ হলো ভাইয়া। ভাইয়ার এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আবির ক্রোধিত আখিতে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব আবিরের মুখের পানে চেয়ে পুনরায় তানভীরকে বলল, তোর বোনকে তাড়াতাড়ি বিয়ে দে। তানভীর হেসে উত্তর দিল, বিয়ে দেওয়ার ক্ষমতা যদি আমার হাতে থাকতো তাহলে অনেক আগেই বিয়ে দিয়ে দিতাম। আবির গম্ভীর কণ্ঠে দমক দিল, আমার বিয়ে নিয়ে গবেষণা করতে হবে না, মায়েশা আপুর বিয়েতে ফোকাস কর। তানভীরকে উদ্দেশ্য করে বলল, এত সকালে চলে আসলি যে? মাইশা আপু ভোরবেলা থেকে কল দিতে দিতে আমার ঘুমের 14টা বাঁচাই দিছে। একা কুলাতে পারছিল না বলে আব্বুকে আর বড় আব্বুকে দিয়ে কল দেয়াইছে। বাধ্য হয়ে ঘুম থেকে উঠেই রওনা দিতে হয়েছে। বাইক আনছিস? হ্যাঁ, এই নাও চাবি। আবির চাবি নিয়ে বাড়িতে চলে গেছে। সাকিব আর তানভীর কিছুক্ষণ কথা বলে যে যার মতো ব্যস্ত হয়ে গেছে। মেঘ বসে বসে আবিরের সঙ্গে তোলা সেলফিগুলো দেখছে। সেখান থেকে একটা ছবি ফেসবুক ডেতে পোস্ট করে ফোন ব্যাগে রেখে গোসলে চলে গেছে। এদিকে বন্যা ক্লাস শেষ করে ফেসবুকে ঢুকে মেঘের ডে দেখে রীতিমতো শকড খেয়েছে। আবির ভাইয়ের সাথে মেঘ ছবি পোস্ট করেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। পাশে এক বান্ধবীকে বলল চিমটি কাটতে। বারবার ছবিটা দেখছে। খুশিতে বন্যার চোখ ছলছল করছে। ডে পোস্টে রিপ্লাই দিয়েছে, কল দিয়েছে, মেঘ নেটে নেই। আনন্দে বন্যার হাত কাঁপছে। মেঘের নাম্বারে বারবার কল দিচ্ছে, মেঘ রিসিভ করছে না। মেঘের সাথে কথা না বলেও শান্তি পাচ্ছে না। 10 থেকে 15 বার মেঘকে কল দেওয়ার পর তানভীরের নাম্বারে ডায়াল করল। তানভীর কল রিসিভ করে সালাম দিল। বন্যা সালামের উত্তর দিয়ে উত্তেজিত কণ্ঠে শুধালো, মেঘ কোথায়?
বনু তো এখানে নেই, কেন, কি হয়েছে? একটু দরকার ছিল, মেঘকে কি দেয়া যাবে? আচ্ছা ওয়েট করো, আমি দেখছি। এখন কোথায় তুমি? ভার্সিটিতে। সব ঠিক আছে তো? মনে হচ্ছে কোনো বিষয়ে আপসেট। আপসেট না, এমনি মেঘের সাথে একটু কথা ছিল। তানভীর কথা বলতে বলতে মেঘের রুমে গিয়ে ফোন দিয়ে আসছে। মেঘ বন্যার সাথে কথা বলে একেবারে রেডি হয়ে তানভীরের ফোন নিয়ে নিচে নামছে। তানভীরকে খুঁজতে খুঁজতে গেট পর্যন্ত চলে গেছে। গেটের কাছে তানভীর, সাকিব সহ মাইশার আরও কয়েকটা কাজিন কাজ করতেছিল। আবির এখানে নেই। মেঘ ডাকতেই তানভীর উঠে এসে ফোনটা নিল। মেঘ চলে যেতে নিলে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোর ফ্রেন্ড কল দিয়েছিল কেন? মেঘ আমতা আমতা করে বলল, ক্লাসের জন্য। কাল ক্লাস আছে? হ্যাঁ। মেঘ যেতে নিলে তানভীর পুনরায় ডাকল, শোন। মেঘ মুখ গোমরা করে বলল, আমি জানি তুমি কি বলবা। কি বলবো? বলবা বরযাত্রী আসলে ঘর থেকে যেন বের না হই, কারো সাথে যেন কথা না বলি, খাবার করে নিয়ে খাওয়াবা, এসবই তো। তানভীর সশব্দে হেসে বলল, না এসবের কিছুই বলবো না, তুই যেখানে ইচ্ছে ঘুরতে পারিস। সত্যি? হুম। তবে একা যাবি না, মিমকে সাথে নিয়ে যাবি। আচ্ছা, কিন্তু তুমি কি বলতে চাইছিলা? চুল ছেড়ে ঘুরিস না, হিজাব পরে আসিস, ঠিক আছে? ঠিক আছে। মেঘ রুমে যাওয়ার জন্য সিঁড়ি পর্যন্ত যেতেই মালার সাথে দেখা হলো। মালা হেসে বলল, মেঘ কোথায় ছিলে তুমি? রুমে খুঁজতে গেছিলাম তোমায়। মেঘ তপ্ত স্বরে বলল, নিচে ছিলাম। মালা আশপাশে তাকিয়ে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? রাতে তোমার সাথে ওইরকম ব্যবহার করা ঠিক হয়নি, তার জন্য দুঃখিত। মেঘ উষ্ঠদয় প্রশস্ত করে উত্তর দিল, রাগ করেনি। মালা উত্তেজিত কণ্ঠে বলল, দেখো তো আমার মেহেদিটা কেমন হয়েছে। হাত বাড়াতেই মেঘ মালার হাতের দিকে তাকালো। মেহেদি ডিজাইন খুব সুন্দর হয়েছে। হঠাৎই মেঘের ভ্রুযুগল কুঁচকে গেল। মালার হাতে এ অক্ষর দেখে মেঘ ভীষণ চটে গেছে। সে খুব ভালো করে বুঝতে পারছে মালা ইচ্ছে করে আবির ভাইয়ের নামের প্রথম অক্ষর লিখেছে এবং সেটা মেঘকে দেখাতে এসেছে। মেঘ রাগে পাশ কাটিয়ে চলে গেছে। মালা আর চোখে চেয়ে হাসল। বরযাত্রী আসছে। অনেকক্ষণ হলো, গেটে জামাই বরণ চলছে। হুড়োহুড়ি কর্মকাণ্ডের কোথাও মেঘ নেই। সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি মেয়েটা। মিম দিশাদের সাথেই আছে। তানভীর টেনশনে পড়ে গেছে। হিজাব পড়তে বলায় বোন রেগে গেল কিনা। মেঘের নাম্বারে কল দিল, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। এত মানুষের ভিড় ঠেলে বাড়িতে ঢুকতেও ইচ্ছে করছে না। তানভীর এমনিতেই নেট অন করলো। ফেসবুকে ঢুকতেই মেঘ আবিরের সেলফি দেখে আনমনে হেসে বলল, মাশাল্লাহ। কিন্তু সেই হাসিটা বেশি সময়ের জন্যই স্থির হলো না। মেঘের আইডি দেখে ভ্রু ঘোটালো। আবির ফেসবুকে কিছু শেয়ার করলে সেগুলো কাস্টম করে শেয়ার করে, কিন্তু মেঘ যে হুট করে আবিরের সাথে ছবি আপলোড করলো, বাসার মানুষের নজরে পড়লে সর্বনাশ হয়ে যাবে। এসব ভেবেই তানভীর ভয় পাচ্ছে। তানভীর তাড়াতাড়ি উঠে আবিরের কাছে গেল। আবিরের কানে কানে কিছু বলতেই আবিরের অভিব্যক্তি বদলে গেল। তানভীর ফোন থেকে সেই পোস্টটা দেখালো। আবির দাঁতে দাঁত চেপে বলল, মেঘ কোথায়? বনুকে হিজাব পড়তে বলছিলাম, সেই যে উপরে গেছে, আর তো আসছে না। কল দিলাম, কল ধরে না। আবির গম্ভীর কণ্ঠে বলল, মিমকে বল ডেকে নিয়ে আসতে। আবির, সাকিবের কয়েকটা বন্ধু সবাই মিলে বরযাত্রীদের খাবার পরিবেশন করছে। তানভীরও চেয়েছিল, কিন্তু মামারা রাজি হননি। আবির ওনাদের বোনের ছেলে। আবিরের প্রতি যতটুকু অধিকারবোধ আছে তানভীরের প্রতি ততটুকু নেই। তাই তানভীরকে ওনারা মেহমানের মতোই যত্ন করছে, কোনো প্রকার দায়িত্ব দিচ্ছেন না। মিম রুম থেকে মেঘকে নিয়ে নামছে। আত্মীয় আর বরযাত্রীদের ভিড়ে উঠোনে পা রাখার জায়গা নেই। দিশা, মিম, মেঘ আরও কয়েকজন কাজিন নতুন জামাইয়ের সঙ্গে দেখা করতে স্টেজে গেল। জামাইয়ের সাথে কথা বলে আসার সময় একটা ছেলে পাশ থেকে ডেকে বলল, এক্সকিউজ মি। মিম আর মেঘ দুজনেই পাশ ফিরল, কিন্তু কিছু বলল না। ছেলেটা পুনরায় বলল, আপনারা বউয়ের কি হন? মিম স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, বোন। কেন? তাহলে তো তোমরা আমার বেআইন হও। তা তোমার পাশের জনের নাম কি? নাম দিয়ে আপনার কাজ কি? মিম রাগে উত্তর দিল। ছেলেটা সশব্দে হেসে বলল, কাজ আছে বলেই তো জিজ্ঞেস করছি। ছেলেটার একটু পেছনে আবির দাঁড়াতেই মেঘ বৃহৎ নয়নে তাকালো।
আবির চোখ দিয়ে ইশারা করতে মেঘ মুচকি হেসে মিমকে বলে, চল আমরা ওদিকে যাই। বোনের কথা মতো মিমও চলে যাচ্ছে। ওই ছেলে পুনরায় পিছু ডাকে, এই সুন্দরী, তোমার হাসিটা খুব সুন্দর, প্লিজ তোমার নামটা বলো। পেছন থেকে আবির গুরুতর স্বরে বলল, এই যে মিস্টার, সুন্দরীর নাম আমি আপনাকে বলছি, আপনি বরং একটু ওইদিকে আসুন। বরযাত্রী খাওয়ানো শেষে বাড়ির সব কাজিনদের খেতে বসানো হয়েছে। আবির ইচ্ছেকৃত মেঘদের টেবিলের দায়িত্ব নিয়েছে, যাতে মন মতো খাওয়াতে পারে। তানভীরের কথা মতো মেঘ হিজাব পরে এসেছে। গাঢ় বেগুনি রঙের একটা গর্জিয়াস ড্রেস পরেছে, তার সঙ্গে ম্যাচিং হিজাব। হালকা করে সাজুগুজু করেছে, তবে সবসময়ের মতোই মায়াবী লাগছে। আবির খাবার দিতে দিতে বেশ কয়েকবার আর চোখে তাকাচ্ছে। খাওয়ার শেষ পর্যায়ে আবির হঠাৎ মেঘকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল। সহসা আবিরের অভিব্যক্তি বদলে গেছে। আখি যুগল ক্রোধে জ্বলছে। সঙ্গে সঙ্গে আবির জায়গা ত্যাগ করল। মেঘ কলতলা থেকে হাত ধুয়ে ফেরার পথে আবিরকে দেখেই থমকে গেল। আবিরের ক্রোধিত আঁখি দেখে মেঘের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। আবিরের রুদ্রমূর্তি রূপ দেখে মেঘ ভয়ে ঢোক গিলল। আবির মেঘের হাত নিজের কাছে টেনে খুলল। মেঘের হাতে মেহেদি দিয়ে আবির লেখা। আবির রক্তাভূত দুধ চোখে নিজের নামটা দেখল। দেখে বোঝা যাচ্ছে কাপা কাপা হাতে মেঘ নামটা লিখেছে। আবির কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, এসবের মানে কি? মেঘ হাত টেনে নিজের পেছনে লুকালো। আবির দাঁতে দাঁত পিষে চলে গেছে। ভয়ে হাত পা কাঁপছে। কয়েক মিনিটের মধ্যে আবির একটা মেহেদি নিয়ে আসছে। মেঘের হাত টেনে একটু মেহেদি নামের উপর রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের নামটা লেপটে দিয়েছে। মেঘ আবিরের রক্তাভূত চোখে অসহায়ের মতো তাকিয়ে আছে। এ পর্যন্ত ছিল পর্ব 39। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।